সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ভূত। নবীনকে দ্বিতীয়বার হতাশ হয়ে ফিরে আসতে হলো। অঙ্কুরবাবুর মন ভেজানো গেল না। উত্তরপাড়ার একটা ফাংশনে নবীন গিয়েছিলেন অঙ্কুর চৌধুরীর আশ্চর্য ক্ষমতার পরিচয় নিতে, ভেন্ট্রিলোকুইজম। খেলার নামটা নবীনের জানা ছিল না, সেটা বলে দেয় দ্বিজপদ। দ্বিজুর বাবা অধ্যাপক, তার লাইব্রেরিতে নানান বিষয়ের বই। দ্বিজু নামটা বলে বানানটাও শিখিয়ে দিল, VENTRILOQUISM, ভেন্ট্রিলোকুইজম। অঙ্কুর চৌধুরী মঞ্চে একা মানুষ, কিন্তু তিনি কথা চালিয়ে যাচ্ছেন আরেকজন অদৃশ্য মানুষের সঙ্গে। সেই মানুষ যেন হলের সিলিং এর কাছাকাছি কোথাও শূন্যে অবস্থান করছে। অঙ্কুরবাবু তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করেন, তারপর উত্তর আসে ওপর থেকে, হরনাথ কেমন আছো? আগে আপনার আশীর্বাদে ভালোই আছি। শুনলাম তুমি নাকি আজকাল সঙ্গীত চর্চা করছো। আগে হ্যাঁ, ঠিকই শুনেছেন। রাগ সঙ্গীত? আগে হ্যাঁ, রাগ সঙ্গীত। গান করো? আগে না। যন্ত্রসঙ্গীত? আগে হ্যাঁ। কি যন্ত্র? সেতার? আগে না। শরৎ? আগে না। তবে কি বাজাও? আগে গ্রামোফোন। হাসি আর হাততালিতে হল মুখরিত হয়ে ওঠে। প্রশ্ন উপর থেকে চেয়ে উত্তর শোনার ভঙ্গিটা মাথাটা একটু হেঁট করে নেন অঙ্কুরবাবু, কিন্তু তিনি নিজেই যে উত্তরটা দিচ্ছেন সেটা বোঝার কোনো উপায় নেই। ঠোঁট একদমই নড়ে না। নবীন তাজ্জব বনে গিয়েছিল। এই জিনিস শিখতে না পারলে জীবনটাই বৃথা। অঙ্কুর চৌধুরী কি ছাত্র নেবেন না? নবীনের পড়াশোনায় আগ্রহ নেই। হায়ার সেকেন্ডারি পাশ করে বসে আছে আজ বছর তিনেক। আর পড়ার ইচ্ছে হয়নি। বাপ নেই, কাকার বাড়িতেই মানুষ সে। কাকার একটা প্লাইউডের কারখানা আছে, তার ইচ্ছে নবীনকে সেখানে ঢুকিয়ে দেন। কিন্তু নবীনের শখ হলো ম্যাজিকের দিকে। হাত সাফাই, রুমালের ম্যাজিক, আংটির ম্যাজিক, বলের ম্যাজিক, এসব সে বাড়িতে অভ্যেস করে বেশ খানিকটা আয়ত্ত করেছে। কিন্তু অঙ্কুর চৌধুরীর ভেন্ট্রিলোকুইজম দেখার পরে সেগুলোকে নিরামিষ বলে মনে হচ্ছে। ফাংশনের উদ্যোক্তাদের কাছেই নবীন জানল যে অঙ্কুরবাবু থাকেন কলকাতায় আমহার্স্ট লেনে। পরদিনই ট্রেনে চেপে কলকাতায় এসে সে সোজা চলে গেল যাকে গুরু বলে মেনে নিয়েছে তার বাড়িতে। গুরু কিন্তু বাদ সাধলেন। কি করা হয় এখন? প্রথম প্রশ্ন করলেন ভেন্ট্রিলোকুইস্ট। কাছ থেকে ভদ্রলোককে দেখে হৃদকম্পন শুরু হয়ে গিয়েছিল নবীনের। বয়স 45-এর বেশি নয়। চারা দেওয়া ঘন কালো গোঁফ, মাথার কালো চুলের ঠিক মধ্যিখানে টেরি। তার দুদিক দিয়ে ঢেউ খেলে চুল নেমে এসেছে ঘাড় পর্যন্ত। চোখ দুটো ঢুলু ঢুলু, যদিও স্টেজে এই চোখই স্পটলাইটের আলোতে ঝিলিক মারে। নবীন বলল, সে কি করে? এইসব শখ হয়েছে কেন? নবীন সত্যি কথাটাই বলল, একটু একটু ম্যাজিকের অভ্যাস আছে, কিন্তু এটা শখ হয়েছে আপনার সেদিন পারফরমেন্স দেখে। অঙ্কুরবাবু মাথা নাড়লেন। এই জিনিস সকলের হয় না, অনেক সাধনা লাগে। আমাকেও কেউ শেখায়নি। যদি পারো তো নিজে চেষ্টা করে দেখো। নবীন সেদিনের মতো উঠে পড়ল, কিন্তু 7 দিন বাদেই আবার অ্যামহার্স্ট লেনে গিয়ে হাজির হয়। ইতিমধ্যে সে খালি ভেন্ট্রিলোকুইজমের স্বপ্ন দেখেছে। এবার দরকার হলে সে অঙ্কুরবাবুর হাতে পায়ে ধরবে। কিন্তু এবার আরও বিপর্যয়। এবার অঙ্কুরবাবু তাকে একরকম বাড়ি থেকে বার করে দিলেন। বললেন, আমি যে শেখাবো না সেটা প্রথমবারেই তোমার বোঝা উচিত ছিল। সেটা বোঝনি মানে তোমার ঘটে বুদ্ধি নেই। বুদ্ধি না থাকলে কোনো রকম ম্যাজিক চলে না। এই ম্যাজিক তো একদমই নয়। প্রথমবারে নবীন মুষড়ে পড়েছিল, এবারে তার মাথা গরম হয়ে গেল। চুলোয় যাক অঙ্কুর চৌধুরী, সে যদি না শেখায় তবে নবীন নিজেই শিখবে, কুছ পরোয়া নেই। নবীনের মধ্যে যে এতটা ধৈর্য আর অধ্যাবসায় ছিল সেটা সে নিজেই জানত না। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান থেকে ভেন্ট্রিলোকুইজম সম্বন্ধে একটা বই কিনে নিয়ে সে শুরু করে দিল তার সাধনা। মোটামুটি নিয়মটা সহজ। প বর্গের অর্থাৎ প ফ ব ভ ম কেবল এই কটা অক্ষর উচ্চারণ করার সময় ঠোঁটে ঠোঁট ঠেকে।
ফলে ঠোঁট নাড়াটা ধরা পড়ে বেশি। এই কয়টা অক্ষর না থাকলে যে কোনো কথাই ঠোঁট ফাঁক করে অথচ না নাড়িয়ে বলা যায়। কোনো কথায় প বর্গের অক্ষর থাকলে সেখানেও উপায় আছে। যেমন তুমি কেমন আছো কথাটা যদি তুমি কেমন আছো করে বলা যায়, তাহলে আর ঠোঁট নাড়াবার কোনো দরকারই হয় না, কেবল জিভ নাড়ালেই চলে। পফ বভ ম এর জায়গায় ক খ গ ঘ উ, এই হলো নিয়ম। কথোপকথন যদি এইরকম হয়, তুমি কেমন আছো? ভালো আছি। আজ বেশ ঠান্ডা পড়েছে, তাই না? তা পড়েছে, দিব্যি ঠান্ডা। তাহলে সেটা বলতে হবে এইভাবে, তুমি কেমন আছো? ভালো আছি। আজ ঠান্ডা পড়েছে, তাই না? তা করেছে, দিব্যি ঠান্ডা। আরও আছে, উত্তরদাতার গলার আওয়াজটাকে চেপে নিজের আওয়াজের চেয়ে একটু তফাৎ করে নিতে হবে। এটাও সাধনার ব্যাপার, এবং এটাতেও অনেকটা সময় নিল নবীন। কাকা এবং কিছু অন্তরঙ্গ বন্ধুকে শুনিয়ে যখন সে তারিফ পেল, তখন বুঝলো সে ভেন্ট্রিলোকুইজম ব্যাপারটা তার মোটামুটি রপ্ত হয়েছে। কিন্তু এখানেই শেষ নয়। সে অদৃশ্য উত্তরদাতার যুগ আর আজকাল নেই। আজকাল ভেন্ট্রিলোকুইস্টের কোলে থাকে পুতুল। সেই পুতুলের পেছন দিয়ে হাত ঢুকিয়ে মাথা ঘোরায় এবং ঠোঁট নাড়ায় জাদুকর। মনে হয় জাদুকরের প্রশ্নের উত্তর বেরোচ্ছে এই পুতুলের মুখ দিয়েই। তার আশ্চর্য প্রোগ্রেসে খুশি হয়ে কাকাই এই পুতুল বানাবার খরচ দিয়ে দিলেন নবীনকে। পুতুলের চেহারা কেমন হবে এই নিয়ে দিন 15 ধরে গভীর চিন্তা করে হঠাৎ একসময় নবীনের মাথায় এলো এক আশ্চর্য প্ল্যান। পুতুল দেখতে হবে অবিকল অঙ্কুর চৌধুরীর মতো, অর্থাৎ অঙ্কুর চৌধুরীকে হাতের পুতুল বানিয়ে সে তার অপমানের প্রতিশোধ নেবে। একটা হ্যান্ডবিলে অঙ্কুর চৌধুরীর একটা ছবি ছিল, সেটা নবীন সযত্নে রেখে দিয়েছিল। সেটা সে আদিনাথ কারিগরকে দেখালো। এই রকম গোঁফ, এই টেরি, এই রকম ঢুলু ঢুলু চোখ, ফোলা ফোলা গাল। সেই পুতুল যখন মুখ নাড়বে আর ঘাড় ঘোরাবে নবীনের কোলে বসে, তখন কি রগড়টাই না হবে। আশা করি তার শো দেখতে আসবেন অঙ্কুর চৌধুরী। 7 দিনের মধ্যেই পুতুল তৈরি হয়ে গেল। পোশাকটাও অঙ্কুর চৌধুরীর মতো, কালো গলাবন্ধ কোটের তলায় কোচা কোমরে গোজা ধুতি। নেতাজি ক্লাবের শশধর বোসের সঙ্গে নবীনের আলাপ ছিল। তাদের একটা ফাংশনে শশধরকে ধরে তার ভেন্ট্রিলোকুইজমের একটা আইটেম ঢুকিয়ে নিল নবীন। আর প্রথম অ্যাপিয়ারেন্সেই যাকে বলে হিট। পুতুলের একটি নামও দেওয়া হয়েছে অবশ্য, ভূতনাথ, সংক্ষেপে ভূত। ভূতর সঙ্গে নবীনের সংলাপ লোকের কাছে খুবই উপভোগ্য হয়েছিল। ভূত হলো ইস্ট বেঙ্গলের সাপোর্টার আর নবীন মোহন বাগানের। বাগবিতণ্ডা এতই জমেছিল যে ভূত ক্রমাগত ইস্ট বেঙ্গল এবং মোহন বাগান বলে চলেছে সেটা কেউ লক্ষ্যই করেনি। এরপর থেকেই বিভিন্ন ফাংশনে টেলিভিশনে ডাক পড়তে লাগলো নবীনের। নবীনও বুঝলো যে ভবিষ্যৎ নিয়ে তার আর কোনো চিন্তা নেই, রুজি রোজগারের পথ সে পেয়ে গেছে। অবশেষে একদিন অঙ্কুর চৌধুরীর সঙ্গে দেখা হলো নবীনের। মাস 3 হলো নবীন উত্তরপাড়া ছেড়ে কলকাতায় মির্জাপুর স্ট্রিটে একটা ঘর ভাড়া নিয়ে রয়েছে। বাড়িওয়ালা সুরেশ মৎসুদ্দি বেশ লোক। নবীনের খ্যাতির কথা জেনে তাকে সমীহ করে চলেন। সম্প্রতি মহাজাতি সদনে একটা বড় ফাংশনে নবীন এবং ভূত প্রচুর বাহবা পেয়েছে। ফাংশনের উদ্যোক্তাদের মধ্যে আজকাল নবীনকে নিয়ে কাড়াকাড়ি পড়ে গেছে। নবীনের নিজের ব্যক্তিত্বেও সাফল্যের ছাপ পড়েছে। তার চেহারা ও কথাবার্তা একটা নতুন জৌলস লক্ষ্য করা যায়। হয়তো মহাজাতি সদনেই অনুষ্ঠানে অঙ্কুরবাবু উপস্থিত ছিলেন এবং অনুষ্ঠানের উদ্যোক্তাদের কাছ থেকে নবীনের ঠিকানা তিনি জোগাড় করেছিলেন। সেই দিনের আইটেমে নবীন আর ভূতর মধ্যে কথাবার্তা ছিল পাতাল রেল নিয়ে। যেমন, কলকাতায় পাতাল রেল হচ্ছে, জানো তো ভূত? কই না তো। সে কি, তুমি কলকাতার মানুষ হয়ে পাতাল রেলের কথা জানো না? ভূত মাথা নেড়ে বলল, হুম, তবে হাসপাতাল রেলের কথা শুনেছি বটে। হাসপাতাল রেল? তাই তো শুনি, একটা বিরাট অপারেশন, সারা শহরের গায়ে ছুরি চলছে। শহরের এখন তখন অবস্থা, হাসপাতাল ছাড়া আর কি। আজ নবীন তার ঘরে বসে নতুন সংলাপ লিখছিল লোডশেডিংকে কেন্দ্র করে। লোডশেডিং,
জিনিসের দাম বাড়া, বাস ট্রামে ভিড় ইত্যাদি যেসব জিনিস নিয়ে শহরের লোক সবচেয়ে বেশি মেতে ওঠে, ভূতোর সঙ্গে সেই সব নিয়ে আলোচনা করলে দর্শক সবচেয়ে বেশি আনন্দ পায়, এটা নবীন বুঝে নিয়েছে। আজকের নকশাটাও বেশ জমে উঠেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। নবীন দরজা খুলে বেশ খানিকটা হকচকিয়ে দেখল অঙ্কুরবাবু দাঁড়িয়ে আছেন। আসতে পারি? নিশ্চয়ই। নবীন ভদ্রলোককে ঘরে এনে নিজের চেয়ারটা তার দিকে এগিয়ে দিল। অঙ্কুরবাবু তৎক্ষণাৎ বসলেন না, তার দৃষ্টি ভূতোর দিকে। সে অনড়ভাবে বসে আছে নবীনের টেবিলের একটা কোণে। অঙ্কুরবাবু এগিয়ে গিয়ে ভূতোকে কোলে তুলে নিয়ে মুখটা বেশ মন দিয়ে দেখতে লাগলেন। নবীনের কিছু করার নেই। সে যে খানিকটা অস্বস্তি বোধ করছে না সেটা বললে ভুল হবে, তবে অঙ্কুরবাবুর হাতে অপমান হবার কথাটা সে মোটেও ভোলেনি। তোমার হাতের পুতুল বানিয়ে দিলে আমাকে? অঙ্কুরবাবু চেয়ারটায় বসলেন। হঠাৎ এ মতি হলো কেন? নবীন বলল, কেন বানিয়েছি সেটা বোধহয় আপনি বুঝতে পারছেন। আমি অনেক আশা নিয়ে গিয়েছিলাম আপনার কাছে, সবটুকু ভেঙে দিয়েছেন আপনি। তবে এইটুকু বলতে পারি, আপনার এই প্রতিমূর্তি আজ আমাকে প্রতিষ্ঠা এনে দিয়েছে। আমি খেয়ে পড়ে আছি এর জন্যই। অঙ্কুরবাবু এখনো ভূতোর দিক থেকে চোখ সরাননি। বললেন, তুমি জানো কি না জানি না, বারাসাতে সেদিন আমার একটা শো ছিল। স্টেজে নেমেই যদি চতুর্দিক থেকে ভূতো ভূতো বলে টিটকিরি শুনতে হয়, সেটা কি খুব সুখকর হয় বলে তুমি মনে করো? তোমার ভাত কাপড় আমি জোগাতে পারি, কিন্তু তোমার জন্য যে আমার ভাত কাপড়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে তার কি হবে? তুমি কি ভেবেছ আমি এটা এত সহজে মেনে নেব? সময়টা সন্ধ্যা, লোডশেডিং। টিমটিম করে দুটো মোমবাতি জ্বলছে নবীনের ঘরে। সেই আলোয় নবীন দেখল চোখ দুটো স্টেজে যেমন জ্বলজ্বল করে অঙ্কুরবাবুর, ঠিক সেইভাবে জ্বলছে। ছোট্ট মানুষটার বিশাল একটা দোলায়মান ছায়া পড়েছে ঘরের দেওয়ালে। টেবিলের ওপর ঢুলু ঢুলু চোখ নিয়ে বসে আছে ভূতনাথ, অনড়, নির্বাক। তুমি জানো কিনা জানি না, বললেন অঙ্কুরবাবু, ভেন্ট্রিলোকুইজমেই কিন্তু আমার জাদুর দৌড় শেষ হয়ে যাচ্ছে না। আমি 18 বছর বয়স থেকে 38 বছর পর্যন্ত আমাদের দেশের একজন অজ্ঞাতনামা অথচ অসাধারণ ক্ষমতা সম্পন্ন জাদুকরের শিষ্যত্ব করেছি। কলকাতা শহরে নয়, হিমালয়ের পাদদেশে এক অত্যন্ত দুর্গম স্থানে। সে জাদু আপনি মঞ্চে দেখিয়েছেন কখনো? না, তা দেখায়নি, কারণ সেই সব স্টেজে দেখানোর জিনিস নয়। রোজগারের পন্থা হিসেবে আমি যে জাদু ব্যবহার করব না, এ প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম আমার গুরুকে। সে কথা আমি রেখেছি। আপনি আমাকে কি বলতে চাইছেন সেটা ঠিক বুঝতে পারলাম না। আমি শুধু সতর্ক করে দিতে এসেছি। তোমার মধ্যে সাধনার পরিচয় পেয়ে আমি খুশি হয়েছি। ভেন্ট্রিলোকুইজম যেমন তোমাকে আমি শেখাইনি, তেমনি আমাকেও কেউ শেখায়নি। পেশাদারি জাদুকররা তাদের আসল বিদ্যা কাউকে শেখায় না, কখনোই শেখায় না। ম্যাজিকের রাস্তা জাদুকরদের নিজেদেরই তৈরি করে নিতে হয়, যেমনটা তুমি করে নিয়েছ। কিন্তু তোমার পুতুলের আকৃতি নির্বাচনে তুমি যে ধৃষ্টতা দেখিয়েছ সেটা আমি বরদাস্ত করতে পারছি না। শুধু এইটুকুই বলতে এসেছি তোমাকে। অঙ্কুরবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। তারপর ভূতনাথের দিকে চেয়ে বললেন, আমার চুল আর গোঁফ এতদিন কাঁচা ছিল, এইসবে পাকতে শুরু করেছে। তুমি দেখছি সেটা অনুমান করে আগে থেকেই কিছু পাকা চুল লাগিয়ে রেখেছ। যাক, আমি তাহলে আসি। অঙ্কুরবাবু চলে গেলেন। নবীন দরজাটা বন্ধ করে দিয়ে ভূতনাথের সামনে এসে দাঁড়ালো। পাকা চুল, ঠিকই, দুই একটা পাকা চুল ভূতনাথের মাথায় এবং গোঁফে রয়েছে বটে। এটা নবীন এতদিনই লক্ষ্য করেনি। সেটাও আশ্চর্য, কারণ ভূতকে কোলে নিলে সে নবীনের খুবই কাছে এসে পড়ে আর সব সময় তার দিকে তাকিয়ে কথাবার্তা বলে। সাদা চুলগুলো আগেই চোখে পড়া উচিত ছিল। যাই হোক, নবীন আর এই নিয়ে ভাববে না। দেখার ভুল সব মানুষেরই হয়। মুখের চোখের দিকেই বেশি দৃষ্টি দিয়েছে নবীন, চুলটা তেমন ভালো করে দেখেনি। কিন্তু তাও মন থেকে খটকা গেল না। ভূতকে বইবার জন্য নবীন একটা চামড়ার কেস বানিয়ে নিয়েছিল। সেই কেসে ভরে সে পরদিন হাজির হলো চিতপুরে আদিনাথ পালের কাছে। তার সামনে কেস থেকে ভূতুকে বার করে মেঝেতে রেখে নবীন বলল, দেখুন তো, এই পুতুলের মাথায় আর গোফে যে সাদা চুল রয়েছে সেটা কি আপনার দেওয়া?
আদিনাথ পাল ভারী অবাক হয়ে বলল, এ আবার কি বলছেন স্যার? পাকা চুলের কথা তো আপনি বলেননি। বললে কাঁচা পাকা মিশিয়ে তো দিতে কোনো অসুবিধে ছিল না। দু রকম চুলই তো স্টকে আছে, যে যেমনটি চায়। ভুল করে দু একটা সাদা চুল মিশে যেতে পারে নাকি? ভুল তো মানুষেরই হয় বটে। তবে তেমন হলে আপনি পুতুল নেবার সময় বললেন না কেন? বলতেই পারতেন। আমার কি মনে হয় জানেন স্যার, অন্য কেউ এসে এ চুল লাগিয়ে দিয়েছে, আপনি টের পাননি। তাই হবে নিশ্চয়ই। নবীন অজান্তেই ঘটনাটাকে এড়িয়ে চলল। চেতলায় ফ্রেন্ডস ক্লাবের ফাংশনে একটা মজার ব্যাপার হলো। ভূত জনপ্রিয়তায় এইটাই প্রমাণ যে ফাংশনের উদ্যোক্তারা তার আইটেমটি রেখেছিলেন সবার শেষে। লোডশেডিং নিয়ে রসালো কথোপকথন চলছে ভূত আর নবীনের মাঝে। নবীন দেখল যে ভূত উত্তরে সে যে সবসময় তৈরি কথা ব্যবহার করছে তা নয়, তার কথায় অনেক সময় এমন সব ইংরেজি শব্দ ঢুকে পড়ছে যেগুলো নবীন কখনো ব্যবহার করে না, বড়জোর তার মানেটা জানে। নবীনের পক্ষে এ একেবারে নতুন অভিজ্ঞতা। অবশ্য তার জন্য শোয়ের কোনো ক্ষতি হয়নি, কারণ কথাগুলো খুব লাকসইভাবেই ব্যবহার হচ্ছিল, আর লোকেও তারিফ করছিল খুবই। ভাগ্যে তারা জানে না যে নবীনের বিদ্যে হায়ার সেকেন্ডারি পর্যন্ত। কিন্তু এই ইংরেজি কথার অপ্রত্যাশিত ব্যবহারটা নবীনের খুব ভালো লাগেনি। তার সবসময় মনে হচ্ছিল অন্য কেউ যেন অলক্ষ্যে তার উপর কর্তৃত্ব করছে। শোয়ের পর বাড়ি ফিরে এসে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে নবীন টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে ভূতকে রাখলো বাতির সামনে। কপালে তিলটা কি ছিল আগে? না, এখন রয়েছে। সেদিন তার ঘরে বসে নবীন প্রথম লক্ষ্য করেছে অঙ্কুরবাবুর কপালের তিলটা। খুবই ছোট্ট তিল, তাই চোখে পড়ার মতোই নয়। ভূতর কপালেও এখন সেটি দেখা যাচ্ছে। আর সেই সঙ্গে আরও কিছু, আরও খান দশেক পাকা চুল, আর চোখের তলায় কালি। এই কালি আগে ছিল না। নবীন চেয়ার ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিল। তার ভারী অস্থির লাগছে। ম্যাজিকের পূজারি সে, কিন্তু ম্যাজিক বড়ই অস্বস্তিকর। যে ম্যাজিকে সে বিশ্বাস করে তার সবটাই মানুষের কারসাজি। যেটা অলৌকিক সেটা নবীনের কাছে ম্যাজিক নয়, সেটা অন্য কিছু, সেটা অশুভ। ভূতর এই পরিবর্তনের মধ্যে সেই অশুভের ইঙ্গিত রয়েছে। অথচ একদৃষ্টে চেয়ে থেকেও ভূতকে পুতুল ছাড়া আর কিছুই মনে হয় না। চোখে সেই ঢুলঢুলু চাহনি, ঠোঁটের কোণে অল্প হাসি, আর খেলার সময় তার নিজের হাতের কারসাজি ছাড়া যে কোনো পুতুলের মতোই ভূত অসার, নির্জীব। অথচ তার চেহারায় অল্প অল্প পরিবর্তন ঘটে চলেছে। আর নবীন কেন যেন বিশ্বাস করে এই পরিবর্তনগুলো অঙ্কুর চৌধুরীর মধ্যেও ঘটেছে। তারও চুলে পাক ধরেছে, তারও চোখের তলায় কালি পড়েছে। ভূতর সঙ্গে মাঝে মাঝে কথা বলে টেকনিকটা ঝালিয়ে নেওয়ার অভ্যাস নবীনের প্রথম থেকেই। যেমন, আজ দিনটা বেজায় গুমোট না রে ভূত? হুঁ, বেজায় গুমোট। তবে তোর সুবিধা আছে, ঘাম হয় না। পুতুলের আবার গাং, হা 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 হা। আজও প্রায় আপনা থেকেই নবীনের মুখ থেকে প্রশ্নটা বেরিয়ে পড়ল, এসব কি ঘটছে বলতো ভূত? উত্তরটা এলো নবীনকে চমকে দিয়ে, কর্মফল, কর্মফল, কর্মফল। নবীনের ঠোঁট দিয়ে উচ্চারণটা হয়েছে যেমন হয় স্টেজে, কিন্তু উত্তরটা তার জানা ছিল না। এটা তাকে দিয়ে বলানো হয়েছে। কে বলিয়েছে সে সম্বন্ধে নবীনের একটা ধারণা আছে। সে রাত্রে চাকর শিবুর অনেক অনুরোধ সত্ত্বেও নবীন কিচ্ছু খেলো না। এমনিতে রাত্রে ওর ভালোই ঘুম হয়, কিন্তু সাবধানের মার নেই। তাই আজ একটা ঘুমের বড়ি খেয়ে নিল। একটা নাগাদ বুঝতে পারলো বড়িতে কাজ দেবে। হাত থেকে পত্রিকাটা নামিয়ে রেখে হাত বাড়িয়ে টেবিল ল্যাম্পটা নিভিয়ে দিতেই চোখের পাতা বুজে এলো। ঘুমটা ভেঙে গেল মাঝরাত্রে। ঘরে কে কাশলো? সে নিজে কি? কিন্তু তার তো কাশি হয়নি। অথচ কিছুক্ষণ থেকেই কে যেন খুব খুব শব্দ করে চলেছে তার ঘরে। ল্যাম্প জ্বালালো নবীন। ভূতনাথ বসে আছে সেই জায়গাতেই, অনড়। তবে তার দেহটা যেন একটু সামনের দিকে ঝুঁকে পড়েছে, আর ডান হাতটা ভাঁজ করে বুকের কাছে চলে এসেছে। নবীন ঘড়িতে দেখল 3:30।
বাইরে পাহারাওয়ালার লাঠির ঠক ঠক। দূরে কুকুর ডাকছে। একটা প্যাঁচা কর্কশ স্বরে ডাকতে ডাকতে উড়ে চলে গেল তার বাড়ির উপর দিয়ে। বাড়ির পাশের কারুর কাশি হয়েছে নিশ্চয়ই, আর জানালা দিয়ে হাওয়া এসে ভূতোর শরীরটাকে সামনের দিকে ঝুঁকিয়ে দিয়েছে। বিংশ শতাব্দীতে কলকাতা শহরের জনবহুল মির্জাপুর স্ট্রিটে তার এহেন অহেতুক ভয় অত্যন্ত বিসদৃশ। নবীন ল্যাম্পটা নিভিয়ে দিল এবং আবার অল্পক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। পরদিন ফিনলে রিক্রিয়েশন ক্লাবের বাৎসরিক ফাংশনে নবীন প্রথম ব্যর্থতার আস্বাদ পেল। প্রকাণ্ড হলে প্রকাণ্ড অনুষ্ঠান। যথারীতি তার আইটেম হলো শেষ আইটেম। আধুনিক গান, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, কত্থক নাচ ও তারপর নবীন মুন্সির ভেন্ট্রিলোকুইজম। সকালে বাড়ি থেকে বেরোনোর আগে নিজের গলার যত্ন নেবার জন্য যা করার সবই করেছে নবীন। গলাটাকে পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ সূক্ষ্মতম কন্ট্রোল না থাকলে ভেন্ট্রিলোকুইজম হয় না। স্টেজে ঢোকার আগ পর্যন্ত সে দেখেছে তার গলা ঠিক আছে। এমনকি ভূতকে প্রথম প্রশ্ন করার সময়ও সে দেখেছে গলা দিয়ে পরিষ্কার স্বর বেরোচ্ছে। কিন্তু সর্বনাশ হলো ভূতর উত্তরে। এ উত্তর দর্শকের কানে পৌঁছবে না, কারণ সর্দি কাশিতে বসে গেছে সে গলা। আর এটা শুধু ভূতর গলা। নিজের গলা সাফ এবং স্পষ্ট। লাউডার প্লিজ বলে আওয়াজ দিল পেছনের দর্শক। সামনের দর্শক তারা অপেক্ষাকৃত ভদ্র, তাই তারা আওয়াজ দিলেন না। কিন্তু নবীন জানে যে তারা ভূতর একটা কথাও বুঝতে পারছেন না। আরো 5 মিনিট চেষ্টা করে নবীনকে মাপ চেয়ে স্টেজ থেকে বিদায় নিতে হলো। এমন লজ্জাকর অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। সেই দিনের পারিশ্রমিকটা নবীন নিজেই প্রত্যাহার করলো। এই অবস্থায় টাকা নেওয়া যায় না। এই বিভীষিকাময় পরিস্থিতি নিশ্চয়ই চিরকাল চলতে পারে না। অল্প দিনের মধ্যেই আবার স্বাভাবিক অবস্থা ফিরে আসবে, এই বিশ্বাস নবীনের আছে। ভাদ্র মাস, প্রচণ্ড গরম, তার উপরে এই অভিজ্ঞতা। নবীন যখন বাড়ি ফিরল তখন রাত 11:30। সে রীতিমতো অসুস্থ বোধ করছে। এই প্রথম ভূতর উপর একটু রাগ অনুভব করছে সে, যদিও সে জানে ভূত তারই হাতের পুতুল। ভূতর দোষ মানে তো তারই দোষ। টেবিলের ওপর ভূতকে রেখে নবীন দক্ষিণের জানালাটা খুলে দিল। হাওয়া বিশেষ নেই, তবে যেটুকু আসে, কারণ আজ শনিবার রাত 12টার আগে পাখা চলবে না। নবীন মোমবাতিটা জেলে টেবিলে রাখতেই একটা জিনিস দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। ভূতর কপালে বিন্দু বিন্দু ঘাম। শুধু তাই নয়, ভূতর গালে চকচকে ভাবটা আর নেই। ভূত শুকিয়ে গেছে, আর ভূতর চোখ লাল। এ অবস্থাতেও নবীন তার পুতুলের দিকে আরো 2 পা এগিয়ে না গিয়ে পারল না। কত বিস্ময়, কত বিভীষিকা তার কপালে আছে সেটা দেখবার জন্য যেন তার জেদ চেপে গেছে। 2 পায়ের বেশি এগোনো সম্ভব হলো না নবীনের। একটা জিনিস চোখে পড়ায়, তার চলা আপনা আপনি বন্ধ হয়ে গেছে। ভূতর গলাবন্ধ কোটের বুকটার কাছটায় একটা মৃদু উত্থান পতন। ভূত শ্বাস নিচ্ছে। শ্বাসের শব্দ শোনা যাচ্ছে কি? হ্যাঁ, যাচ্ছে বই কি। ট্রাফিকবিহীন নিস্তব্ধ রাত্রে নবীনের ঘরে এখন একটির বদলে 2টি মানুষের শ্বাসের শব্দ। হয়তো চরম আতঙ্ক আর বিস্ময় থেকে নবীনের গলা দিয়ে একটা অস্ফুট শব্দ আর্তনাদের মতো বেরিয়ে পড়ল, ভূত! আর সঙ্গে সঙ্গে এক অশরীরী চিৎকার নবীনকে ছিটকে পিছিয়ে দিল তার তক্তপোষের দিকে। ভূত নয়, আমি অঙ্কুর চৌধুরী। নবীন জানে সে নিজেই কথাগুলো উচ্চারণ করেনি, কণ্ঠস্বর ওই পুতুলের। অঙ্কুর চৌধুরী কোন এক আশ্চর্য জাদু বলে ওই পুতুলকে সরব করে তুলেছেন। নবীন চেয়েছিল অঙ্কুর চৌধুরীকে তার হাতের পুতুল বানাতে। এই জিনিস নবীন চায়নি। এই জ্যান্ত পুতুলের সঙ্গে এক ঘরে থাকা নবীনের পক্ষে অসম্ভব। সে এখনই কি যেন একটা হলো। একটা শ্বাসের শব্দ কমে গেল কি? হ্যাঁ, ঠিক তাই। ভূত আর নিঃশ্বাস নিচ্ছে না। তার কপালে আর ঘাম নেই। তার চোখের লাল ভাবটা আর নেই। চোখের তলায় আর কালি নেই। নবীন খাট থেকে উঠে গিয়ে ভূতকে হাতে নিল। একটা তফাৎ হয়ে গেছে কেমন করে জানি,
এই অল্প সময়ের মধ্যেই। ভূতোর মাথা আর ঘোরানো যাচ্ছে না, ঠোঁট আর নাড়ানো যাচ্ছে না, যন্ত্রপাতিতে জাম ধরে গেছে। আর একটু চাপ দিলে ঘুরবে কি মাথা? চাপ বাড়াতে গিয়ে মাথাটা আলগা হয়ে টেবিলে খুলে পড়ল। পরদিন সকালে সিঁড়িতে নবীনের দেখা হলো বাড়িওয়ালা সুরেশ মুদসুদ্দির সঙ্গে। ভদ্রলোক অভিযোগের সুরে বললেন, কই মশাই, আপনি তো আপনার পুতুলের খেলা দেখালেন না একদিন আমাকে, সেই যে ভেন্ট্রিলোকুইজম নাকি? পুতুল নয়, বলল নবীন, এবার অন্য ম্যাজিক ধরব। আপনার যখন শখ আছে তখন নিশ্চয়ই দেখাবো। কিন্তু হঠাৎ এই প্রসঙ্গ কেন? আপনারই এক জাত ভাই যে মারা গেছে, দেখলুম কাগজে, অঙ্কুর চৌধুরী। তাই বুঝি? নবীন এখনো কাগজ দেখেনি। কিসে গেলেন? হৃদরোগ, বললেন সুরেশ বাবু। আজকাল তো শতকরা 70 জনই ওই রোগেই। নবীন জানে যে খোঁজ নিলে নির্ঘাত জানা যাবে। মৃত্যুর টাইম হলো গতকাল রাত 12:10। এখানেই শেষ হলো আজকের নিবেদন। দয়া করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্প। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। গুড বাই।